সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কৃষক বন্ধু। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে আলোচনা করব সেই টপিকগুলো হলো এই যে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন, এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে এবং কাদের ফিল আপ করতে হবে না, এই ফর্মটি কোথায় জমা দিতে হবে, এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচড করতে হবে এবং এই যে কেবি আইডি নম্বর কোথায় খুঁজে পাবেন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ন্যাচারালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কৃষক বন্ধুর আওতায় আছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে কারা অযোগ্য বলে চিহ্নিত হতে পারেন, সেই সমস্ত তথ্যও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা আছেন। তো আজকের এই ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো তোমাদেরকে বলে রাখি, এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, এই যে অ্যানেক্সার অন ফিল্ড ভেরিফিকেশান, এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে? এই ফর্মটি কেবলমাত্র তাদেরই ফিল আপ করতে হবে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় অথচ পিএম কিষাণের টাকা পায় না, তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। এইবার তোমরা এর সত্যতাটা কিভাবে বুঝবে যে আমি এখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই অথচ পিএম কিষাণের টাকা পায়নি, তাহলে কি আমার এই ফর্মটি ফিল আপ করতে হবে? হ্যাঁ, যারা পিএম কিষাণের টাকা পায় না তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে। এবং এর কিন্তু একটি লিস্ট পাবলিশ করা হয়েছে কাদের এই অ্যানেক্সার অন কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, তার কিন্তু একটি সরাসরি লিস্ট পেয়ে যাবে তোমাদের নির্দিষ্ট যে ব্লক ওয়াইজ, অর্থাৎ পঞ্চায়েতে কিন্তু একটা করে লিস্ট পাবলিশড হয়েছে। সেই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু তোমার বাধ্যতামূলক এই অ্যানেক্সার অন ফিল্ড ভেরিফিকেশান ফর্মটা কিন্তু তোমাকে জমা করতেই হবে। কেন জমা করতে হবে? এটা হচ্ছে নথি ও তথ্য যাচাই করা হবে, ভেরিফিকেশান সম্পূর্ণ হলে কিন্তু তোমাদের এই পোর্টালে আপলোড করা হবে, তবে পুনরায় কিন্তু কৃষক বন্ধু সুবিধা চালু থাকবে। এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচড করবে সেই ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি। দেখো, আধার কার্ডের কপি উপভোক্তা ও তার স্বামী স্ত্রী উভয়ের, ভোটার কার্ডের কপি জেরক্স দিতে হবে এবং জমির নথি ROR অর্থাৎ যেটা পর্চা বলে, সেই পর্চাটা কিন্তু রেকর্ড যেটা বলে সেটা কিন্তু তোমাদের এখানে জেরক্স কপি দিতে হবে। এর পাশাপাশি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফার্স্ট কপি অর্থাৎ পাসবইয়ের যে ফার্স্ট কপি সেটা কিন্তু জেরক্স দিতে হবে। এর পাশাপাশি ছবি উপভোক্তা ও তার স্বামী স্ত্রী উভয়ের কিন্তু এখানে ছবিটা অ্যাটাচড করতে হবে। এই মূলত এই ফর্মের সাথে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি কারা অযোগ্য বলে চিহ্নিত হতে পারেন। মৃত ব্যক্তি অযোগ্য বলে চিহ্নিত হতে পারে এবং স্থানান্তরিত উপভোক্তা যারা আছে তারা কিন্তু অযোগ্য বলে চিহ্নিত হতে পারেন। এবং 2026 সালে SIR প্রক্রিয়ায় অনুপস্থিত ভোটার, তাদের কিন্তু এখানে অযোগ্য বলে ঘোষণা করতে পারে। যাদের নাম ভোটার তালিকা খসড়া বা ইত্যাদি থেকে বাদ পড়েছে তাদের কিন্তু অযোগ্য বলে ঘোষণা হতে পারে। এবং যাদের নাম SIR ট্রাইব্যুনালে আপিল করেছে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আবেদন পেন্ডিং রয়েছে, তারা কিন্তু এই সুবিধা আর পাবে না। ঠিক আছে, এদের উপভোক্তার কৃষক বন্ধু পোর্টালে কিন্তু ফ্ল্যাগ করা হবে, ঠিক আছে, ফ্ল্যাগ করা হবে। তো এরা কিন্তু অযোগ্য বলে ঘোষণা হতে পারে বা চিহ্নিত হতে পারে। তাহলে কারা যোগ্য বলে বিবেচিত হবে এবং কারা অযোগ্য বলে বিবেচিত হবে সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবং সঠিক ও প্রাকৃতিক কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সরকারের নির্দেশ সকল উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। ক্লিয়ার? এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো এই যে কেবি আইডিটা, এই কেবি আইডিটা কোথা পাবেন, এটা কিন্তু তোমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ অনেক আগেই তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কাছে এই মুহূর্তে কেবি আইডি নেই। সেই কেবি আইডিটা কিন্তু সহজে কোথা থেকে পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং পুরো প্রসেস এই যে ফর্মটা কোন ঘরে কি লিখতে হবে সেটা কিন্তু আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। চলুন
কৃষক বন্ধুর আইডিটা কিভাবে বা কেবি আইডি নাম্বারটা কিভাবে তোমরা জানতে পারবে বা কিভাবে পাবে, একদম সরাসরি লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে একটি অপশান থাকবে, সেই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা বেশ কয়েকটি এখানে অপশান দেখতে পারবে। তার মধ্যে একটি অপশান দেখতে পাবে কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে একটি অপশান আছে, ঠিক আছে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে। এখানে বেশ কয়েকটি অপশান দেখতে পাবে। তারপরে তোমরা ফার্স্ট একটি অপশান দেখতে পাবে কৃষক বন্ধু সম্পর্কিত। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে কিন্তু কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। একটু ব্যাগে যাবে। ব্যাগে যাওয়ার পরে দ্বিতীয় অপশানে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, ঠিক আছে। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, ফার্স্ট যে অপশানটা আছে সেটা তোমাদেরকে বলে দিই। ফার্স্ট যে অপশানটা আছে সেটি কিন্তু কৃষক বন্ধু সম্পর্কিত, ঠিক আছে। তো এই কৃষক বন্ধু সম্পর্কিতটা যদি কোনো কিছু জানতে চাও বা নতুন কোনো লেটেস্ট আপডেট থাকলে সেটা এখানে ক্লিক করে সরাসরি তোমরা জানতে পারবে। এবং আমরা যে তথ্যটি এখান থেকে আমরা সংগ্রহ করব সেটা হচ্ছে কৃষক বন্ধু আইডি নম্বর বা কেবি নম্বর, ঠিক আছে। সেটা চেক করতে গেলে, সেই আইডিটা জানতে গেলে আমাদেরকে এই যে নথিভুক্ত কৃষকদের তথ্য লেখা আছে, জাস্ট এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো একেবারে প্রথমেই তোমরা দেখতে পাবে লেখা আছে কৃষক বন্ধু। তারপরে একটু নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে এখানে দেখতে পাবে সিলেক্ট অপশান। জাস্ট এইখানে তোমরা একটা ক্লিক করবে, ঠিক আছে। এই তীর চিহ্নেতে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশান তোমাদের মাঝে চলে আসবে। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি নাম্বার আমরা যদি নিতে চাই, অর্থাৎ জানতে চাই, সেক্ষেত্রে আমাদের ভোটার কার্ড সার্চ করেও কিন্তু আমরা কেবি নাম্বারটি সরাসরি দেখতে পাবো। আধার নাম্বার দিয়েও দেখতে পাবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেখতে পাবো, কেবি আইডি দিয়েও দেখতে পাবো, মোবাইল নম্বর দিয়ে দেখতে পাবো। তো আমরা এখানে সরাসরি আধার কার্ড দিয়েই চেক করছি। তো এখানে আধার কার্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে জাস্ট আমরা আধার নম্বরটি ইনপুট করব, ঠিক আছে। এই ঘরে যে বেনিফিশিয়ারি আছে, অর্থাৎ যে ব্যক্তি কৃষক বন্ধু আইডি নম্বরটা আমরা দেখতে চাই, অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু আধার নাম্বারটা এই ঘরে আমরা বসিয়ে দেবো। তো এখানে আমরা আধার নাম্বারটা সরাসরি বসিয়ে দিচ্ছি এবং এই আধার নাম্বারটা কিন্তু আমরা হাইড করে দেবো। এই যে চেকবক্স আছে, জাস্ট এই চেকবক্সটা আমরা একটু অন করে দেবো। তো এই চেকবক্সটা আমরা অন করে দেবো, কিছুক্ষণ একটু সময় নেবে। তো অন হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ নিচেই সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে এইখানে একে ডি আইডি নাম্বার পাবে এবং কেবি আইডি নাম্বার পাবে। ভোটার এপিক কার্ড, সেই ব্যক্তি বেনিফিশিয়ারি ভোটার কার্ড নাম্বার এখানে শো হবে, আধার নাম্বার শো হবে, ফার্মার নেমও শো হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্মার নেম শো হয়েছে, ডিস্ট্রিক্ট শো আছে, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং টোটাল ল্যান্ড এরিয়া, স্ট্যাটাস অ্যাপ্রুভাল, ট্রানজ্যাকশান সমস্ত কিছু কিন্তু এখানে শো হয়েছে। তো আমরা মূলত এখান থেকে সরাসরি দেখে নেব যে আমাদের কেবি আইডি নম্বরটা কিন্তু জানা দরকার। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কেবি আইডি নম্বরটা। তো এই কেবি আইডি নম্বরটা কিন্তু ওখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো একেবারে সুস্পষ্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বর্তমানে যে ফিল্ড ভেরিফিকেশান ফর্মে তোমাদের কেবি নম্বর লাগবে, সেই কেবি নম্বরটা কিন্তু এই। যদি কারোর কেবি আইডি নম্বর না জানা থাকে তাহলে কিন্তু তোমরা সহজে এইভাবে জেনে নিতে পারবে। আচ্ছা, ডান সাইডে উল্লেখ করা আছে, বলা হচ্ছে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ এই যে ঘরগুলো, এই ঘরগুলো কেবলমাত্র অফিস ইউজ অনলি। এটা অথরিটিরা কিন্তু এখানে টিক চিহ্ন মারবে তোমার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তথ্য বা বিবরণ।
এখানে 1 নম্বর কলমে উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা হয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধুর রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। অর্থাৎ এখানে যিনি বেনিফিশিয়ারি আছেন, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন, তার কিন্তু এখানে ব্যাংক পাসবুকে যে নামটি আছে সেই নামটি কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তারপরে 2 নম্বর কলমে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম কিন্তু সুস্পষ্টভাবে এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। যদি বিবাহিত হন তাহলে স্বামীর নাম লিখবেন, অবিবাহিত হলে অভিভাবকের নাম লিখবেন। ক্লিয়ার? তারপরে 3 নম্বরে তোমরা দেখতে পাবে 3 নম্বরে লেখা রয়েছে অ্যাড্রেস বা ঠিকানা। তো 3 নম্বর কলমে কিন্তু এখানে অ্যাড্রেস বা ঠিকানাটা তোমাদের এই ঘরে বসিয়ে দেবে। তারপরে 3-এর কতে লেখা আছে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট। তো তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা এই ঘরে বসিয়ে দেবে। তো এই ঘরে কিন্তু সুন্দর করে তোমরা বসিয়ে দেবে। তারপরে 3-এর ক্ষয়ের দাগে বলা হয়েছে ব্লক, অর্থাৎ তুমি কোন ব্লক থেকে বিলং করছো সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে। 3-এর গতে বলা আছে গ্রাম পঞ্চায়েত। তো যে গ্রাম পঞ্চায়েত থেকে তুমি বিলং করছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে বসিয়ে দেবে। 3-এর ঘ মৌজা বা গ্রাম। তো তোমরা এই যে মৌজা, এটা হচ্ছে পর্চা বা মিউটেশন কপিতে পেয়ে যাবে, সেখানে মৌজার বা গ্রামের নামটা উল্লেখ আছে, সেটা সরাসরি এই ঘরে বসিয়ে দেবে। এবার কর দাগে বলা হয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ যিনি আবেদনকারী ওনার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে। তো বেনিফিশিয়ারি ডিটেলসে কী কী ফিল করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো প্রথমত তোমাদের বলে রাখি, বেনিফিশিয়ারি যিনি আছেন ওনার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেমন 4-এর কয়ের দাগে বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ ব্যাংকের নামটা লিখতে হবে, তার পাশাপাশি ব্রাঞ্চের নামটাও কিন্তু উল্লেখ করতে হবে। 4-এর খতে উল্লেখ করা আছে আইএফএসসি কোড, অর্থাৎ এই আইএফএসসি কোড ব্যাংকের পাসবুক যে বই আছে বইয়ের ফার্স্ট পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখবে আইএফএসসি একটি কোড আছে, সেই কোডটি এই ঘরে বসিয়ে দেবে। তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজেই লেখা থাকবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সে অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটা এই ঘরে সুন্দরভাবে বসিয়ে দেবে। 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর আধার নাম্বার। তো আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে, যে 12 ডিজিটের যে তোমাদের আধার নাম্বার আছে সেই নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড যেটা বলা হয় সেই এপিক নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে বলা হচ্ছে 8 নম্বরে বলা হচ্ছে এসএসডি তালিকাভুক্ত কিনা, যদি ইয়েস হয় তাহলে হ্যাঁ লিখবে, না হলে না। ঠিক আছে? তারপরে 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হচ্ছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। তো তোমরা যদি পিএম কিষাণ পেয়ে থাকো, অর্থাৎ বেনিফিশিয়ারি তিনি যদি পিএম কিষাণ পেয়ে থাকে তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর কলমে কি বলা হয়েছে। তো 10 নম্বর কলমে কিন্তু এখানে বলা হয়েছে প্রধান পেশা অর্থাৎ প্রাইমারি অকুপেশন কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধি সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থান, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো এখানে কোন পেশার সাথে যুক্ত সেই পেশাটা কিন্তু এইখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তারপরে 11 নম্বরে কিন্তু বলা হয়েছে জমির বিবরণ। তো পর্চায় তোমাদের জমির বিবরণটা লেখা থাকবে, সেই জমির বিবরণটা এই ঘরে উল্লেখ করবে। 11 কতে বলা আছে জেল নাম্বার, খাতিয়ান নাম্বার, এগুলো সব তোমরা পর্চায় পেয়ে যাবে। যে জমির মিউটেশন কপি বা পর্চা বলে সেই পর্চায় পেয়ে যাবে। তো জেল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে 11 খতে বলা হয়েছে খাতিয়ান নাম্বার। তো খাতিয়ান নাম্বার ওই পর্চাতে পেয়ে যাবে, খাতিয়ান নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে ওই পর্চায় দাগ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ প্লট নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এই ঘরে তোমরা বসিয়ে দেবে।
তারপরে ঠিক নিচেই ওই পর্চার ঠিক নিচেই তোমরা দেখতে পাবে 0.0 অর্থাৎ কত একর জমি আছে, এরিয়া অফ ল্যান্ড, সেটা কিন্তু ওই পর্চায় পেয়ে যাবে, সেই তথ্যটা এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে কিন্তু বলা হয়েছে স্বাত্তলিপি ROR এর তারিখ, খাতিয়ানের তারিখ, অর্থাৎ ডেট অফ ROR, খাতিয়ানের ডেট, সেই ওই পর্চায় লেখা থাকবে খাতিয়ানের ডেট, সেই খাতিয়ানের ডেটটা এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে জমির দখল, ধরন বা ক্রয়, উত্তরাধিকার সূত্রে নাম জানার হস্তান্তর, অর্থাৎ টাইপ অফ পসেশন, পর্চা এবং ডেথ, মিউটেশন, ট্রান্সফার, আদার্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে জমির দখলের ধরন, ক্রয় বা উত্তরাধিকার সূত্র, নামজারি, হস্তান্তর, অন্যান্য। তাই এটা কিন্তু ওই জমির দলিলে কিন্তু উল্লেখ থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। যদি ক্রয় থাকে তাহলে ক্রয় এখানে লিখতে হবে, উত্তরাধিকার সূত্রে না যদি থেকে থাকে, এরকম বিষয় থেকে থাকে, সেটা এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তারপরে বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা, তাই ইনকাম ট্যাক্স পে যদি তোমরা দিয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, না দিয়ে থাকলে নো লিখবে। ক্লিয়ার? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম যেটা বললাম সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস। এইবার তার হাজব্যান্ড বা স্ত্রীর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো বেনিফিশিয়ারি যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর ডিটেলস এখানে কিন্তু ফিল করতে হবে, এবং বেনিফিশিয়ারি যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রী বিবরণটা এখানে ফিল আপ করতে হবে, এবং বেনিফিশিয়ারি যদি মহিলা হয়ে থাকে তার স্বামীর বিবরণটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তো 13 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ক্ষয়ের দাগে বলা হয়েছে স্পাউস ডিটেলস। ঠিক আছে, স্বামী বা স্ত্রীর বিবরণ। তো 13 নম্বরে স্বামী, যদি স্বামী হয় তাহলে এখানে স্বামীর নামটা উল্লেখ করতে হবে, এবং বেনিফিশিয়ারি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নামটা এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এবং তার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ব্যাংকের বিবরণ। তারপরে ব্যাংক ও শাখার নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেমটা এখানে উল্লেখ করতে হবে। IFSC কোডটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে উল্লেখ করতে হবে, আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে, এবং আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে, এপিক নম্বরটাও কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে KBN এর সুবিধাভোগী কিনা, যদি KBN এর সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। তারপরে বলা হয়েছে ASDD তালিকাভুক্ত কিনা, যদি ASDDতে তালিকাভুক্ত থাকেন তাহলে ইয়েস লিখবেন, নাহলে না লিখবেন, নো লিখবেন। তারপরে কিন্তু বলা হয়েছে PM কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ PM কিষাণ পায় কিনা, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। ঠিক আছে? তারপরে এখানে বলা হয়েছে 21 নম্বর কলমে বলা হয়েছে প্রধান পেশা, এর মধ্যে কোন পেশার সাথে যুক্ত, যদি কোনো পেশার সাথে যুক্ত থেকে থাকে সেটা এখানে মেনশন করে দেবে। ক্লিয়ার? তারপরে তোমরা একটু নিচে চলে আসবে, আসার পরে এখানে একটি ডিক্লারেশন তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু বাংলা এবং ইংরাজিতে লেখা আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করেছি যে উপরিক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য, সঠিক। পরবর্তীকালে কোনো যাচাই প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং কৃষক বন্ধুর নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করেছি যে আমি আমার স্ত্রীর আধার নম্বর উভয় পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে, এবং সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্য সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে উপরে যে কটি ঘরে তোমরা উল্লেখ করেছো সবকটি যেন সত্য হয় বা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে থাকো, তার একটা ডিক্লারেশন কিন্তু এখানে লেখা আছে। ক্লিয়ার? এবার বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধাভোগী স্বাক্ষর, এখানে কিন্তু তিনি একটা স্বাক্ষর করবে এই জায়গাটায়, যদি সই না করতে পারে তাহলে টিপসই দেবে, আর বাদ বাকি এইগুলো কিন্তু তোমাদের নয়, এইগুলো কিন্তু অনলি অফিস ইউজ অনলি। ঠিক আছে?
তো এইখানে তোমাদেরকে বলে রাখি, এইগুলোতে তোমরা হাত দেবে না, এইগুলো সব অফিস ইউজ, অর্থাৎ এগুলো অফিসের কাজ। তো যে সমস্ত কৃষক বন্ধুর জন্য পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে বলছি, যারা নতুন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের এই অ্যানাক্সার অন ফিল্ড ভেরিফিকেশান যাচাই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা করতে হবে, না করলে কিন্তু এই সুবিধা তোমরা পাবে না। তো সব প্রিয় ভিউয়ার্স, কীভাবে তোমরা ফিল আপ করবে, প্রতিটা ঘরে কি উল্লেখ করবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।